ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো ইন দ্য নেম অফ লয়ালিটি। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই দেখা যায় রাজপ্রাসাদের ভেতরে একজন ইউনুক এক দাসীকে নিয়ে যাচ্ছে। সে তাকে বলছিল, এখন থেকে তুমি সব সময় মহারাজের কাছাকাছি থাকবে, তাই ভালো হয়ে থেকো। মেয়েটির মাথা থেকে হেয়ারপিন খুলে পড়তে থাকলে সে হাত দিয়ে ধরে আবার সেটা মাথায় দিয়ে ফেলে। এরপর তারা মহারাজের নিজস্ব একটা বাথ হাউসে আসে। এখানে অনেকে একসাথে গোসল করছিল। মহারাজ চোখে কাপড় বেঁধে হাসাহাসি করছিল। ইউনুক বলে, মহারাজ, আমি আপনার নতুন ওয়েটিং দাসীকে নিয়ে এসেছি। এরপর আমাদেরকে কয়েক মাস আগের সিন দেখানো হয়। এই মেয়েটি তার মাস্টারের কাছে আসে আর জিজ্ঞেস করে, আমার জন্য কোনো কাজ আছে? মাস্টার বলে, ওই বছর পিংশিয়ানের লোকেদেরকে বিদ্রোহী ঘোষণা করে মহারাজ সবাইকে মেরে ফেলেছিল। এখন পর্যন্ত সে বিভিন্ন খারাপ কাজ করে বেড়াচ্ছে। তুমি যদি তোমার বাবা মায়ের আর পিংশিয়ানের লোকেদের হয়ে প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমাকে মহারাজের ওয়েটিং দাসী হতে হবে। একমাত্র তাহলেই তুমি তার কাছাকাছি থাকতে পারবে আর তাকে মারতে পারবে। সেখানে সিলেক্ট হওয়ার প্রথম কাজ হলো তোমার শরীর থেকে কোনো বাজে গন্ধ আসতে পারবে না, সাধারণ সুঘ্রাণ আসতে হবে। দেখা যায় এই মেয়েটি ঘন্টার পর ঘন্টা সুঘ্রাণ দেওয়া পানিতে বসে থাকতো, তাই প্রথম সিলেকশনে সে টিকে যায়। এরপর দেখা যায় তার মাস্টার বলছিল, দ্বিতীয় সিলেকশনে তোমার শরীরে কোনো দাগ থাকতে পারবে না। তার মাস্টার একটা ওষুধ দিয়ে তার শরীরে একটা দাগ তুলে ফেলে, তাই এই সিলেকশনেও সে টিকে যায়। তৃতীয় সিলেকশন ছিল মহারাজকে কে কত তাড়াতাড়ি পোশাক পরাতে পারবে। মেয়েটি কল্পনা করে সে পোশাক পরানোর সময় মহারাজকে মেরে ফেলবে। সে সবার আগে পোশাক পরাতে সক্ষম হয়। ইউনুক বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। এখন থেকে তুমিই হবে মহারাজের ওয়েটিং দাসী। তুমি বলো তোমার নাম কি? সে বলে, আমার নাম চেন। বর্তমানে মহারাজ মানে শিউ চেনকে দেখে বলে, আমি একটা পোশাক পরে আছি আর তুমি এতগুলো পোশাক পরেছো, খোলো এগুলো। সবাই তখন হাসাহাসি করতে থাকে। চেন মনে মনে ভাবছিল, মাস্টার যা বলেছিল এই লোক একদম সেরকমই। সে তার উপরে জামাটা খুলে ফেলে। এরপর মহারাজ ঘরে আসে। চেন তার সাথে সাথে আসে তার পোশাক বদলে দেওয়ার জন্য। ওই সময় সে হাতে চাকু নেয়, তবে তখনই তারা শুনতে পায় প্রিন্স রিজেন্ট এখানে এসেছে। শিউ চেনকে নিয়ে তখন বিছানায় শুয়ে পড়ে। ওই সময় প্রিন্স রিজেন্ট সেখানে আসে। এর নাম গাওজি। আমি তোমাদের বলে দেই, প্রিন্স রিজেন্ট মানে হলো, যদি মহারাজের বয়স কম থাকে তাহলে তার সাথে একজন প্রিন্স রিজেন্ট থাকে, যে মহারাজের হয়ে সকল সিদ্ধান্ত নেয়। রাজ্যের বেশিরভাগ ক্ষমতা তার কাছেই থাকে। বর্তমানে গাওজি বলে, আপনি দাসীর সঙ্গে সময় না কাটিয়ে মহারানীর সঙ্গে সময় কাটাতে পারেন। শুনেছি বিয়ের পর থেকে এখনো আপনি মহারানীকে ছুঁয়ে দেখেননি। আপনি কি আমাদের গাও পরিবারকে অপমান করছেন? শিউ বলে, কখনোই না। আপনি আমার জন্য কি করেছেন তা আমি ভুলিনি। গাওজি বলে, তাহলে একবার বাইরে আসুন। শিউ ভয়ে ভয়ে বাইরে আসলে দেখতে পায় তার 3জন মন্ত্রী সেখানে বসে আছে। চেন কল্পনা করে, এরা তো শিউর সাথে একসাথে গোসল করছিল। শিউ বলে, এরা অনেক ভালো মন্ত্রী, আপনি এনাদেরকে কেন ধরে এনেছেন? গাওজি তখন দেখায় একটা জামাতে একটা নকশা আঁকা আছে আর ছোট করে লেখা আছে, আজ রাতেই গাওজিকে মারতে হবে। শিউ কল্পনা করে ওই 3জন মন্ত্রী শিউকে বলছিল, মহারাজ, আজকের নাটকই শেষ নাটক। আমরা এতদিন ধরে প্ল্যান করেছি শুধুমাত্র আজকের রাতের জন্য। গাওজি বলে, মহারাজ, এরা আপনার সঙ্গে ভালো সাজার চেষ্টা করছে, তবে পেছনে পেছনে এরা আসলে আমাকে মারতে চাইছে। এরকম মন্ত্রীদের বাঁচিয়ে রাখা যাবে না। নাকি মহারাজ, আপনি নিজেই আমাকে মারতে চাইছেন? একজন মন্ত্রী রেগে গাওজির কাছে যেতে চাইলে গাওজি তাকে মেরে ফেলে। গাওজি এরপর শিউর হাতে তলোয়ার দিয়ে বলে, বিদ্রোহীদের বাঁচিয়ে রাখা যাবে না। শিউ বলে, আজকের ঘটনা। তখন এক মন্ত্রী বলে ওঠে, আজকের ঘটনার জন্য দায়ী আমি। সে নিজেই তলোয়ার নিজের পেটে ঢুকিয়ে দিয়ে বলে, নিজেকে দেখে রাখবেন। পরে সেও মারা যায়। গাওজি বাকি জনকেও মেরে ফেলে। এরপর গাওজি একটা রিপোর্ট পড়তে বলে। ইউনুক বলছিল 3জন মন্ত্রী মহারাজের আড়ালে গিয়ে ষড়যন্ত্র করে প্রিন্স রিজেন্টকে মারতে চেয়েছিল, তাই মহারাজ নিজের হাতে তাদের 3জনকে মেরে ফেলেছে। ভবিষ্যতে যদি কেউ এমন করে তাহলে মহারাজ তাদেরকেও এমনই শাস্তি দেবে। তবে শিউ এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার ইউনুক তার কাছে আসে। তখন গাওজির ইউনুক বলে, প্রিন্স রিজেন্ট আপনার জন্য চা পাঠিয়েছে। শিউ প্রচণ্ড রেগে যায়, তবে তার ইউনুক তাকে শান্ত হতে বলে। ইউনুক চেনকে চলে যেতে বলে, কারণ আজ তার এখানে প্রয়োজন নেই। এরপর আরেকজন ইউনুক চেনকে মহারাজের পোশাক দেখাতে আনে। পরে বলে, তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি শুধুমাত্র মহারাজের দাসী, অন্য কিছু দেখলে চোখ কান বন্ধ রাখবে।
চেন ভাবছিল, আমি যেরকমটা শুনেছিলাম রাজা যেরকম হওয়ার কথা, এখানে তো সেরকম দেখছি না। এখন তো মনে হচ্ছে রাজার সব কন্ট্রোল প্রিন্স রিজেন্টের হাতে। তবে আমি এগুলো দিয়ে কি করব? আমি এসেছি শিউকে মারতে, দরকার পড়লে প্রিন্স রিজেন্টকেও মেরে চলে যাব। এরপর সকালবেলা সে হাতে চাকু নিয়ে শিউকে মারতে যায়, তবে শিউ তাকে ধরে শুইয়ে ফেলে আর বলতে থাকে, আমার অনেক শীত করছে। চেন বুঝতে পারে শিউকে ফ্রস্ট পয়জন নামে এক বিষ দেওয়া হয়েছে। তখনই ইউনুক সেখানে এসে বলতে থাকে, মহারাজ আপনি তাড়াতাড়ি চা খেয়ে নিন। কিন্তু শিউ বলে, আমি খাবো না। পরে ইউনুক জোর করে চা খাইয়ে দেয় আর চেনকে চলে যেতে বলে। চেন বাইরে এসে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। ইউনুক বলছিল, মহারাজ আপনার বিষের অ্যাটাক হয়েছিল, তাহলে আপনি চা কেন খাচ্ছিলেন না? এটা তো আপনার ওষুধ। শিউ বলে, আমার লোকেদেরকে মারার বদলে প্রিন্স রিজেন্ট আমাকে ওষুধ দেয়, এভাবে আমি কতদিন বাঁচবো? এভাবে বেঁচে লাভ কি? চেন ভীষণ অবাক হয়ে যায় যে প্রিন্স রিজেন্ট মহারাজকে বিষ দিয়ে রেখেছে, আবার সেই এর ওষুধও পাঠায়। তখনই সে শুনতে পায় তার জন্য নতুন পোশাক এসেছে। সে পোশাকটাকে উঁচু করে ধরলে দেখা যায় পোশাকের নিচে একই রঙের সুতা দিয়ে লেখা ছিল, প্রাসাদে সবকিছু কেমন চলছে। এরপর আমাদেরকে রাজ তাঁত ঘর দেখানো হয়, যেখানে মূলত রাজপ্রাসাদের লোকেদের পোশাক তৈরি করা হয়। এখানেই চেনের মাস্টার থাকতো। এখন চেনের মাস্টারের কাছে আরেকটা পোশাক আসে, যার ভেতরে চেন লিখেছে, আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। এতে ওই মাস্টার ভীষণ খুশি ছিল। এই মাস্টারের নাম শিরান, আর তার সাথে লোকটার নাম ডং। এদিকে চেন ভাবছিল, আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তখনই পেছন থেকে একজন ইউনুক এসে বলে, তোমার নাম চেন? সে বলে, হ্যাঁ। ইউনুক তখন তাকে ধরে নিয়ে যেতে বলে। এদিকে মহারানী শিউ মানে মহারাজের সঙ্গে দেখা করতে এসেছে। মহারাজ বলে, তুমি কোন দুঃখে এখানে এসেছো? সে বলে, অনেকদিন ধরে আপনাকে দেখছি না, তাই দেখতে এসেছি। মহারাজ বলে, দেখে নিয়েছো, এবার চলে যাও। তবে মহারানী সেখানে বসে পড়ে। এই মহারানীর নাম জিং, সে গাওজির আপন বোন। জিং বলে, শুনেছি আপনার এখানে নাকি নতুন একটা দাসী এসেছে, আমি তাকে ডেকেছি তার কাছ থেকে কিছু শিখতে। তখন দেখানো হয় দিনের বেলাতে জিন এক দাসীকে শাস্তি দিচ্ছিল, কারণ এই দাসী গতকাল মহারাজের সঙ্গে গোসল করছিল। তখনই প্রিন্স রিজেন্ট মানে গাওজি সেখানে আসে। সে বলে, এইসব না করে ভাবো কিভাবে তুমি মহারাজের মন জয় করবে। তোমার চাইতে তো নতুন আসা দাসীটাই ভালো। জিন কিছু বুঝতে না পারলে তার দাসী তাকে চেনের ব্যাপারে বলে। বর্তমানে চেন সেখানে আসে। জিন বলে, কই আমার পোশাক একটু ঠিক করে দাও তো, দেখি তুমি কিভাবে করো। চেন পোশাক ঠিক করতে গেলে জিন তার উপর রেগে যায়। সে তাকে থাপ্পড় মারতে গেলে চেন তার হাত ধরে ফেলে। তখন তার মনে পড়ে তার মাস্টার তাকে বলেছিল, সেখানে গিয়ে তুমি কখনোই দেখাবে না যে তুমি মার্শাল আর্ট জানো। এরপর সে হাত ছেড়ে দেয়। জিং এতে ভীষণ রেগে যায়। সে তলোয়ার নিয়ে তাকে মারতে চাইলে শিউ বাধা দেয়। সে বলে, তোমার আর আমার মধ্যে তুমি নিষ্পাপ লোকেদের কেন মারতে চাইছো? জিং বলে, ওকে আমাকে মারতেই হবে। তখন চেনের কাছ থেকে একটা চাকু পড়ে যায়। শিউ তলোয়ার ধরে ফেলে আর জিনকে বলে, এবার তুমি খুশি হয়েছো? তোমরা ভাই বোন মিলে পুরো দরবার কবজা করে রেখেছো, এখন কি আমাকে মেরে তারপর শান্তি হবে? জিং এরপর সেখান থেকে চলে যায়। শিউ সবাইকে বেরিয়ে যেতে বলে, তবে চেনকে থাকতে বলে। এরপর সে চাকুটা দেখিয়ে বলে, তোমার কাছ থেকে এটা পড়ে গিয়েছিল। আমি সবাইকে চলে যেতে বলেছি, আমি তোমাকে ধরিয়ে দেব না। তুমি বলো তোমাকে কে পাঠিয়েছে? চেন বলে, আপনি হাজার হাজার মানুষ মেরেছেন, যত অন্যায় আছে সব করেছেন। আমি আপনাকে শাস্তি দিতে চাই, আপনাকে মরতেই হবে। শিউ বলে, ঠিক কথা, আমি তোমাকে বাধা দেব না, তবে ওইখানে রাখা পোশাকটা আমাকে পরিয়ে দাও, এরপর মেরে ফেলো। পোশাক পরানোর সময় চেন জিজ্ঞেস করে, কেন এই রক্তমাখা পোশাকটা আপনি পরছেন? শিউ বলে, এটাতে তাদের রক্ত লেগে আছে যারা আমার জন্য মারা গেছে। এটা গায়ে দিয়ে আমি মরতে চাই, যাতে তারা যেখানে গেছে আমিও সেখানেই যেতে পারি। তবে তখনই তার বুকে প্রচণ্ড ব্যথা করে ওঠে। সে মাটিতে পড়ে যায়। চেন মনে মনে ভাবতে থাকে, ও যদি মরে যায় তাহলে আমি আসল সত্যিটা জানতে পারবো না। তাই সে দৌড়ে মহারানী মানে জিংয়ের কাছে যায় আর বলে, মহারাজ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দয়া করে তাকে বাঁচান। এরপর দেখা যায় মহারাজের ইউনুক দুজন দাসীকে বলছিল, তাড়াতাড়ি ওই চা বানিয়ে দাও, তবে তারা না করে দেয়। জিন জিজ্ঞেস করে, কিসের চা? ইউনুক বলে, মহারাজের বিষের অ্যান্টিডোট, প্রত্যেকবার এই দাসীরাই দেয়। দাসী বলে, আমরা প্রিন্স রিজেন্টের অনুমতি ছাড়া চা বানাতে পারবো না। জিং তখন তাদের একজনকে মেরে ফেলে। এতে অন্যজন বলে সে তাড়াতাড়ি চা বানাবে। এরপর শিউকে চা খাওয়ানো হয়। জিং এই ঘটনায় ভীষণ অবাক ছিল, কারণ সে জানতো না তার ভাই শিউকে বিষ দিয়ে রেখেছে। পরদিন সকালে শিউর ঘুম ভাঙলে সে বলে, গতকাল আমাকে ওষুধ কে দিল? ইউনুক বলে, চেন নামে নতুন দাসীটা
মহারানীর কাছে মিনতি করে ওষুধ এনেছে। শিউ চ্যানকে ডাকতে বলে। চ্যান এসে তার গলায় চাকু ধরে। শিউ বলে, তুমি যদি আমাকে মারতে চাও গতকাল আবার বাঁচালে কেন? সে বলে, কারণ তুমিও গতকাল মহারানীর সামনে আমাকে বাঁচিয়েছো। আমি কোনো ঋণ রাখতে চাই না, তবে তুমি ভেবো না আমি তোমাকে বাঁচিয়েছি বলে তোমাকে মারতে পারবো না। শিউ বলে, আমাকে মারতে চাইলে একটু আগে যখন আমি ঘুমিয়েছিলাম তুমি আমাকে 1000 বার মারতে পারতে। আমার মনে হয় তোমার আমাকে কিছু জিজ্ঞেস করার আছে। চ্যান এরপর বলে, পিংশিয়ান বিদ্রোহের কথা তোমার মনে আছে? শিউ বলে, তারা আগের মহারাজ মানে আমার ভাই যখন সিংহাসনে ছিল তখন বিদ্রোহ করেছিল, তবে তাতে তেমন কিছু হয়নি। পরে এক বন্যায় তাদের গ্রাম ভেসে যায় আর বেশিরভাগ লোকেরা মারা যায়। চ্যান বলে, মিথ্যা কথা, তুমি সৈন্যদের পাঠিয়ে পুরো গ্রাম শেষ করে দিয়েছো। শিউ ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আমি তো জানি ওই গ্রাম বন্যায় শেষ হয়ে গেছে। আমাকে গাওজি মিথ্যা কথা বলেছে। তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও মেরে ফেলতে পারো, তবে তুমি যদি তোমার গ্রামের লোকেদের প্রতিশোধ নিতে চাও তাহলে আমি বলে রাখছি, আমাকে মারলে সেটা তুমি পাবে না। চ্যান বলে, তোমাকে মেরে আমি গাওজিকেও মেরে ফেলবো। শিউ বলে, তোমার মনে হয় গাওজিকে মেরে ফেলা এত সহজ? তাহলে আমি এত বছর ধরে কি করছি? আমার কথা বিশ্বাস না হলে তুমি এখানে থেকে যাও, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। এদিকে জিং তার ভাইকে গিয়ে বলে, তুমি কেন শিউকে বিষ দিয়েছো? সে বলে, আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। জিং বলে, মিথ্যা কথা বলবে না, তুমি যা করছো নিজের জন্য করছো। তুমি তো সবকিছু দখলেই নিয়ে নিয়েছো, তাহলে তুমি এক কাজ করো, সিংহাসনটাও তুমি নিয়ে নাও। গাওজি তখন তাকে একটা থাপ্পড় মারে। এরপর আবার সরি বলে, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি কিভাবে রাজার মন জয় করবে সেটা নিয়ে ভাবো। সে তাকে ওষুধ দেয়। এদিকে চ্যানের কাছে আবারও নতুন পোশাক আসে যার ভেতরে লেখা ছিল, তুমি কবে কাজ করবে? চ্যান মনে মনে ভাবতে থাকে, পুরোটা না জেনে আমি এখন কাকে মারবো? তখনই শোনা যায় চ্যানকে মহারানী ডেকে পাঠিয়েছে। সে মহারানীর কাছে গেলে জিং বলে, আজ ঘুমানোর সময় মহারাজকে অবশ্যই এই পোশাকটা পরাতে হবে। চ্যান চুপ করে দাঁড়িয়ে থাকলে জিং বলে, তুমি জানো মহারাজের কাছে এত দাসীরা আসে, তারা কোথায় যায়? চ্যান তখন পোশাক নিয়ে নেয়। জিং বলে, যারা আমার কথা শোনে না তারা আমার বাগানের সার হয়ে যায়। চ্যান সেটা নিয়ে চলে আসে। তখন দেখানো হয় জিং তার দাসীকে দিয়ে ওই পোশাকে তার ভাইয়ের দেয়া ওই ওষুধটা দিয়েছে। একটু পর চ্যান শিউর কাছে এসে বলে, আপনার পোশাক বদলের সময় হয়ে গেছে। শিউ উঠে দাঁড়ালে চ্যান বলে, এই পোশাক মহারানী পাঠিয়েছে। শিউ পড়তে না চাইলে চ্যান বলে, তুমি না পড়লে মহারানী আমার সঙ্গে ঝামেলা করবে। শিউ এরপর জিংয়ের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছিল। চ্যান বলে, তুমি এভাবে তার কাছে গেলে সে তো আমাকে অত্যাচার করবে। শিউ বলে, আমি একটা রাজা, এখন কি নিজের পোশাক আমি নিজের ইচ্ছায় পরতে পারবো না? এদিকে তারা যাচ্ছিল, অন্যদিক দিয়ে জিং শিউর ঘরে আসে। সে শিউর কথা জিজ্ঞেস করলে ইউনুক বলে, সে তো আপনার ঘরের দিকে গেছে। জিং মনে করে তাহলে হয়তো ওষুধ কাজ করতে শুরু করেছে। এরপর এরা রানীর ঘরে চলে আসে। চ্যান বলে, তুমি কি করতে চাইছো? এতে তো আমার পরিচয় ফাঁস হয়ে যাবে। শিউ বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না? এই কাপড়ের ভেতর ওষুধ রয়েছে। গাওজি রাজ দরবারকে অলরেডি নিজের কবজায় করে নিয়েছে। এখন সে চাইছে কোনোভাবে যাতে তার বোন প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে সে আমাকে মেরে নতুন যুবরাজকে নিয়ে রাজ্য পরিচালনা শুরু করবে। তবে তুমি চলে যাও, তুমি পোশাক আমাকে দিয়ে দাও। তখনই তারা শুনতে পায় রানী চলে এসেছে। শিউ পোশাকটা ফেলে দেয়। এরপর রানী ভেতরে আসতে থাকলে পেছন থেকে চ্যান তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। শিউ অবাক হয়ে বলে, তুমি এটা কি করলে? এরপর তারা দুজন মিলে তাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর চ্যান জিংয়ের হেয়ারপিন খুলে জামা এলোমেলো করে রাখে। এরপর বলে, তুমি ওর পাশে শুয়ে পড়ো। সকালে উঠে ও যখন দেখবে তুমি ওর পাশে শুয়ে আছো তাহলে ও মনে করবে তোমাদের মাঝে সবকিছু হয়ে গেছে। শিউ বলে, মানে আমি সারা রাত ওর সঙ্গে থাকবো? পারবো না, আমি চলে যাচ্ছি। চ্যান তার হাত ধরলে এরা দুজন একসঙ্গে ওই জামার উপর পড়ে যায়, আর সেই ওষুধ তাদের দুজনের নাকে মুখে লেগে যায়, যার ফলে দুজনেই এখানে মাতাল হয়ে যায়। চ্যান শিউর পোশাক খুলতে শুরু করে। পরে তাদের মধ্যে সবকিছু হয়ে যায়। পরদিন সকালে জিংয়ের ঘুম ভাঙলে সে তার কাছে শিউকে দেখতে পায়। শিউয়ের ঘুম ভাঙলে সে দাসদাসীকে তার পোশাক নিয়ে আসতে বলে। জিং বলে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আর একটু থাকো। শিউ বলে, তুমি যা চেয়েছিলে তা অলরেডি আমি তোমাকে দিয়েছি, তাই ভবিষ্যতে আর কখনো তুমি আমাকে জ্বালাতন করবে না। তখনই চ্যান তার গতকালকের পোশাকটা নিয়ে আসে। পোশাক দেখে শিউ তার দিকে তাকিয়ে থাকে। এরপর শিউ পালকিতে করে তার প্রাসাদে ফিরে যাচ্ছিল। রাস্তায় সে পালকি থামাতে বলে। এরপর চ্যানকে বলে, তুমি ভেতরে আসো। চ্যান ভেতরে আসলে সে বলে, গতকালকের জন্য তোমাকে ধন্যবাদ, মানে আমি রানীর ব্যাপারে বলতে চাইছি। তুমি ওকে ভালোই বোকা বানিয়েছো। তাহলে তুমি এখানে থেকে যাও, আমরা একসঙ্গে মিলে পিংশিয়াং লোকেদের হয়ে প্রতিশোধ নেব। চ্যান বলে,
তোমার কেন মনে হয় আমি একটা চরিত্রহীন লোকের সঙ্গে হাত মেলাবো? সে বলে, চরিত্রহীন? আরে গতকাল যেটা হয়েছে সেটা দুর্ঘটনা। তোমার শরীর থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছে। তুমি কি দিয়েছো? চ্যান বলে, তোমাকে মারার জন্য সুঘ্রাণ দিতে হয়েছে। শিউ তখন দূরে সরে যায়। এরপর বলে, সত্যি কথা বলতে গতকাল রাতে যেটা হয়েছে সেটা আমার প্রথমবার। চ্যান রাগে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মাস্টার শিনান বলছিল, চ্যান এখনো কেন কাজ করছে না? ওকে খবর পাঠাও, কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে বলো। অন্যদিকে চ্যান ভাবতে থাকে, আমি এসব কি করছি? আমি শিউকে মারতে এসেছি, অথচ আমি গতকাল রাতে এটা কি করলাম? এরপর তার মাস্টারের কাছে আবারও সে পোশাকে লিখে পাঠায়, আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে পিংশিয়ান কেসে লুকানো কিছু তথ্য আছে যা আমরা জানি না। মাস্টার শিনানের মেজাজ খারাপ হয়ে যায়। সে ডংকে বলে, শিউকে মারার আমাদের কাছে আরেকটা প্ল্যান আছে, সেটারই প্রস্তুতি নাও। এরপর চ্যান শিউর পোশাক বদল করে দিচ্ছিল। সে শিউর অনেক কাছে চলে আসলে শিউর গতকাল রাতের কথা মনে পড়ে যায়। সে বলে, তোমাকে করতে হবে না, আমি নিজেই করছি। চ্যান বলে, আমাকে একটা কথা বলো, যদিও প্রিন্স রিজেন্টের হাতে সব ক্ষমতা, কিন্তু রাজদরবারে তো আরো অনেক মন্ত্রীরা আছে। তখনই তারা শুনতে পায় প্রিন্স রিজেন্ট আসছে। শিউ বলে, তুমি নিজের চোখেই দেখো। প্রিন্স রিজেন্ট মহারাজের কাছে একটা নতুন রিপোর্ট পড়ে, এরপর নিজেই ইম্পেরিয়াল সিল বের করে সেটার উপর লাগিয়ে দেয়। চ্যান বুঝতে পারে তার মানে ইম্পেরিয়াল সিল রয়েছে গাওজির হাতে। গাওজি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শিউ চ্যানের দিকে তাকালে চ্যান সেখান থেকে চলে যায়। এরপর চ্যান এক গার্ডকে ধরে তার গলায় চাকু ধরে বলে, পিংশিয়ান বিদ্রোহ কেসের সকল ডকুমেন্ট কোথায় আছে? সত্যি করে বলো, নয়তো এখানেই শেষ করে ফেলবো। অন্যদিকে শিউ ভাবছিল, চ্যান কোথায় গেল? আজ এখনো কেন তার পোশাক বদল করতে আসলো না? সে চ্যানকে খুঁজতে যায়। সে চ্যানের ঘরের বাইরে দাসীদেরকে জিজ্ঞেস করে, চ্যান কোথায়? দাসীরা বলে, আমরা অনেকক্ষণ ধরে তাকে দেখিনি। এদিকে চ্যান ইতিহাসের সকল ডকুমেন্ট যেখানে রাখা হয় সেখানে এসেছে, এবং এখানেই সে পিংশিয়ানের কেসের একটা রিপোর্ট দেখতে পায়। এরপর সে নিজের ঘরে এসে দেখতে পায় এখানে শিউ দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি আমার ঘরে কি করছো? শিউ বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি চাই না আমার জন্য আর কেউ মারা যাক। তখনই বাইরে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে যে অ্যাসাসিন এসেছে। চ্যান তাড়াতাড়ি নিজের পোশাক খুলে শিউকে নিয়ে শুয়ে পড়ে। তখন ইউনুক সেই ঘরে এসে অ্যাসাসিন খোঁজ করতে থাকলে শিউ তখন তাদেরকে বেরিয়ে যেতে বলে। শিউ নেমে যেতে চাইলে চ্যান তাকে ধরে রাখে। সে বলে তারা এখনো যায়নি। তখন দেখা যায় সত্যি তারা আড়াল থেকে দেখছিল। শিউ ধীরে ধীরে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? চ্যান বলে, আমি একটা রিপোর্ট পেয়েছি। রিপোর্টে লেখা আছে পিংশিয়ানের লোকেরা বিদ্রোহ করতে চেয়েছে, তাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। তবে এই আদেশ তুমি দিয়েছো এরকম কোনো কিছু লেখা নেই। শিউ বলে, এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? চ্যান এরপর তার উপরে উঠে বলে, তুমি যদি আমার সঙ্গে মিলে কাজ করতে চাও তাহলে তোমাকে সাহসী হতে হবে। তুমি যদি আগের মতোই ভয়ে ভয়ে কাঁপতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। শিউ মুচকি হেসে বলে, তাহলে ছেড়ো না। চ্যান তখন উঠে পড়ে। শিউ চ্যানের জামায় কিছু দেখতে থাকলে চ্যান জামাটা নিয়ে নেয় আর বলে, তুমি চলে যাও, আমি বিশ্রাম নেব। শিউ উঠে বলে, আমার জামা ঠিক করো, তুমি আমার জামা এলোমেলো করে দিয়েছো। চ্যান এরপর তার পোশাক ঠিক করে দিলে শিউ সেখান থেকে চলে যায়। এরপর শিউ মনে করে সে চ্যানের জামার ভেতরে লেখা দেখতে পেয়েছে। তখন তার মনে পড়ে ছোটবেলায় একদিন তার বড় ভাই শিনান তার কাছে আসে। সে তখন বলে, আমার মন খারাপ, আজ আবার মাস্টার আমাকে বকেছে। আমার একটা সিক্রেট লেখা সে সবার সামনে পড়েছে। শিনান বলে, তাহলে আমি তোমাকে একটা জিনিস শেখাই, যেভাবে তুমি লেখা লুকিয়ে রাখতে পারবে আর কেউ জানতেও পারবে না। মানে সে ওই জামার ভেতরে লিখে রাখাটাই তাকে শিখিয়েছে। এরপর সে তার দাসকে সুই সুতা নিয়ে আসতে বলে আর মনে মনে বলতে থাকে, চ্যান এই ব্যাপারে কিভাবে জানলো? একটু পর চ্যানের কাছে একটা নতুন পোশাক আসে। সে ওই পোশাকের ভেতর লেখা দেখতে পায়, আজ রাতে আমার সঙ্গে প্যালেসের সামনের প্যাভিলিয়নে দেখা করবে। রাতের বেলা চ্যান লুকিয়ে সেখানে গেলে শিউ বলে, তুমি কিভাবে পোশাকের ভেতরে লেখা শিখলে? এটা তো একমাত্র আমি আর আমার ভাইয়ের ভেতরকার কথা। 8 বছর আগে আমি গাওজির চক্রান্তে পড়ে আমার ভাইকে নিজে মেরেছিলাম। তখন কল্পনায় দেখানো হয় তার ভাই শিনানকে গাওজি বেঁধে রেখেছিল। গাওজি শিউকে বলে, তোমার ভাই রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছে, রাজ্যের মানুষকে ঠকাচ্ছে। সে যদি বেঁচে থাকে রাজ্য ধ্বংস হয়ে যাবে। তুমি বলো, তুমি কি চাও? রাজ্যের মানুষকে বাঁচাতে চাও, না তোমার এই ঠকবাজ ভাইকে বাঁচিয়ে রাখতে চাও? শিউ মনে করে হয়তো গাওজি সত্যি বলছে, তাই সে তীর নিয়ে তার ভাইয়ের গায়ে নিক্ষেপ করে। তার ভাই চিৎকার করে বলতে থাকে, আমি তোমার আপন ভাই, তুমি এটা কি করে করলে? বর্তমানে শিউ বলে, এরপর যখন আমি তার কবর খোঁজ করতে যাই আমি জানতে পারি সেটা খালি। এতগুলো বছর ধরে আমি ভেবে এসেছি হয়তো আমার ভাই বেঁচে আছে। চ্যান বলতে থাকে, এটা তো আমাকে আমার মাস্টার শিখিয়েছে। সে তোমার ভাই শিনান, এটা কিভাবে সম্ভব?
তখন দেখানো হয় সিনানের কাছে চ্যানের বার্তা আসে, যেখানে চ্যান বলেছে পিংশিয়ান কেসের আসল অপরাধী হলো গাওজি। সিনান তখন বলে, চ্যানকে দিয়ে শিউকে আর মারা হলো না, এবার আমাদের অন্য প্ল্যান করতে হবে। ডং বলে, আমরা না হয় আরেকটু অপেক্ষা করি। সিনান বলে, আমি আর কত অপেক্ষা করব। তখন দেখানো হয় ওই দিন কবর থেকে সে বেঁচে ফিরে এসেছিল। তখন সে এক জায়গায় এসে নিজেকে একটু আশ্রয় দিতে চাইলে শুনতে পায় ওই সকল লোকেরা বলাবলি করছিল, রাজা সিনানকে আমাদের মেরে ফেলতে হবে। ওই রাজা সিনানের জন্য আমাদের বিদ্রোহ করতে হয়েছে, সে আমাদের জন্য কোনো কাজই করেনি। সিনান মনে মনে ভাবে, এরা যদি আমাকে চিনে ফেলে তাহলে আমি বাঁচতে পারবো না। তাই সে সেখানে থাকা গরম পানি তার চেহারায় ঢেলে দেয়। তারা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর পিংশিয়ান গ্রামের যতজন মানুষ বেঁচে ছিল তারা সবাই একসঙ্গে আলোচনা করছিল কিভাবে তারা প্রতিশোধ নেবে। তখন সিনান বলে, আমাদেরকে প্রতিশোধ নিতে হবে নতুন রাজা শিউর উপর থেকে, কারণ সেই আমাদের গ্রামের সবাইকে শেষ করে দিয়েছে। সে যদি অর্ডার না দিত তাহলে আমাদের উপর হামলা করার অধিকার কারো ছিল না। এরপর সে চ্যানকে ডাকে আর বলে, তোমার নাম কি? চ্যান নিজের নাম বললে সে চ্যানের হাত থেকে পানি নিয়ে খেয়ে ফেলে। বর্তমানে সে বলতে থাকে, শিউকে আমাকে মারতেই হবে, কারণ ও আমাকে ধোঁকা দিয়েছে। এরপর পরদিন চ্যান সিনানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, মাস্টার, আমি কি জানতে পারি পোশাকের ভিতরে তথ্য লিখে রাখা এটা আপনি আরো কাউকে শিখিয়েছেন কিনা? আমার মনে হচ্ছে আসল শয়তান ওই গাওজি। সিনান তখন তাকে একটা ওষুধ খাইয়ে দেয় আর বলে, এতগুলো দিন হয়ে গেছে তুমি সেখানে গেছো, অথচ কাজ করতে পারছো না। এখন তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কাছে আসবে, তাহলেই আমি তোমাকে এই বিষের ওষুধ দেব। চ্যান বাড়িতে এসে নিজের হাত দেখছিল। আড়াল থেকে শিউ আবার চ্যানকে দেখছিল। এদিকে সিনানেরা প্ল্যান করছিল আজ রাতেই সে অনেক লোকেদের পাঠাবে শিউকে মারতে, কারণ চ্যানকে যতই বিষ দেওয়া হোক না কেন সে পুরো সত্যি না জেনে কাউকে মারবে না। এদিকে চ্যান শিউর জন্য পোশাক নিয়ে আসে। শিউ বলে, তুমি কোথায় গিয়েছিলে? যদি আমাকে বলতে না চাও ঠিক আছে, তবে গাওজির হাতে ধরা পড়ো না। তখনই চ্যানের হাত থেকে পোশাক পরে গেলে সে বলে, তোমার হাতে কি হয়েছে? চ্যান তার গলায় চাকু ধরে বলে, আমি যদি জানতে পারি পিংশিয়ান কেসের সঙ্গে তুমি জড়িয়ে আছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। শিউ তখন হাত দেখতে চাইলে চ্যান তাড়াতাড়ি চলে যায়। এদিকে ডাক্তার জিনকে পরীক্ষা করে বলে, আপনি একদম সুস্থ আছেন, তবে প্রেগন্যান্সির কোনো লক্ষণ নেই। আমি আপনাকে যে ওষুধ দিয়েছিলাম সেটা কি আপনি নিয়ম মতো খাননি? জিন বলে, আমি তো প্রতিদিনই খাই। ডাক্তার বলে, তাহলে তো এরকমটা হওয়ার কথা না। এটা হতে পারে একমাত্র যদি মহারাজ আপনাকে স্পর্শ না করে থাকে। এদিকে চ্যান নিজের হাত দেখছিল আর বুঝতে পারছিল বিষ ছড়িয়ে পড়ছে। সে মনে মনে বলে, একটা কাঠের পুতুলের মতো রাজার জন্য আমি কেন নিজের জীবন দিতে চাইছি? তখনই জিনের লোকেরা এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর জিন বলতে থাকে, তুমি আমার কাজ ঠিক মতো করনি, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। তাকে হাতে আঘাত করে শাস্তি দেওয়া হচ্ছিল। চ্যানের হাত কেটে রক্ত পড়ছিল। এরপর তাকে একটা পুকুরের কাছে নিয়ে আসা হয়। ইউনুক কতগুলো বই ফেলে দিয়ে বলে, এগুলো মহারাজের খুব প্রিয় বই, এগুলো এখনই পানি থেকে তুলে আনো। আরেকটা লোক পানিতে লবণ ছিটিয়ে দিচ্ছিল। চ্যান এক হাত দিয়ে কাজ করতে চাইছিল, তখন ইউনুক তাকে অন্য হাতে তুলতে বলে, মানে যেই হাতে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তখনই শিউ সেখানে আসে। সে এদের উপর প্রচন্ড রেগে যায়। সে বলে, আমি কখন বলেছি এই বইগুলো আমার খুব প্রিয়? মহারাজের নামে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে তুমি কি ভুলে গেছো? এরপর সে ওই বইগুলো তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে আর ইউনুকের হাত কেটে দেয়। পরে চ্যানকে কোলে নিয়ে বলে, এই জায়গা যেন একদম পরিষ্কার হয়ে যায়, আর তুমি সবগুলো কাগজ তুলবে তোমার কাটা হাত দিয়ে। পরে সে চ্যানকে নিয়ে চলে আসে। এদিকে সিনান এতগুলো বছরে পিংশিয়ানের যত লোককে ট্রেনিং করেছিল তাদের সবাইকে শিউকে মারতে পাঠায়। অন্যদিকে শিউ চ্যানের হাতে ওষুধ দেয় আর বলতে থাকে, এতগুলো বছরে আমার কাছের কাউকে আমি বাঁচাতে পারিনি, তবে তোমাকে আমি হারাতে চাই না। সে তার হাত ব্যান্ডেজ করে দেয়। চ্যান সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ শিউর বুকে ব্যথা শুরু হয়ে যায়। এর মধ্যেই সেখানে ওই সকল লোকেদের অ্যাটাক শুরু হয়। তারা শিউকে মারতে এসেছে। তবে তখন চ্যান তাদের সামনে চলে আসে আর এক এক করে সবাইকে মেরে ফেলে। চ্যান শিউকে বলে, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরপর সে তাকে গোসলখানায় এনে গরম পানিতে তাকে বসিয়ে রাখে। এদিকে কয়েকজন এসে সিনানকে বলে, আমরা ফেল হয়ে গেছি, আমাদের সকল লোক শেষ হয়ে গেছে। অন্যদিকে গাওজির কাছে খবর আসে মহারাজের উপর হামলা হয়েছে। এদিকে চ্যান শিউর ওষুধ খুঁজছিল, মানে সেই চা খুঁজছিল, তবে সে পায় না। সে শিউর কাছে আসলে দেখতে পায় তার শরীর এখনো ঠান্ডা হয়ে আছে। তাই সে পানিতে নেমে শিউকে জড়িয়ে ধরে রাখে। পরদিন সকালে গাওজি শিউর কাছে গিয়ে বলে, মহারাজ, গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি সারা রাত আপনাকে খুঁজেছি। তখন তার নজর পড়ে চ্যানের উপর। সে বলে, গতকাল রাতে মহারাজের সকল দাসী মারা গেছে।
তোমার ভাগ্য তো অনেক ভালো, তুমি বেঁচে আছো। শিউ বলে, গতকাল চ্যান চালাকি করে আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিল। গাওজি এরপর চলে যায়। পরে শিউ বলে, চলো আমি তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাই, তাহলে তোমার মনটা একটু ভালো হয়ে যাবে। এরপরে তারা মাঠের ভেতর একটা বাড়িতে আসে, যেখানে সেই সব মেমোরিয়াল ট্যাবলেট ছিল যারা শিউর জন্য মারা গিয়েছিল। এখানে শিনানের মেমোরিয়াল ট্যাবলেটও ছিল। শিউ আজ নতুন একটা মেমোরিয়াল ট্যাবলেট এনেছে, যেটার মধ্যে সে পিংশিয়ানের নাম লিখেছে। সে বলে, পিংশিয়ানের সব মানুষের নাম তো আমি জানি না, তাই তাদের সবার উদ্দেশ্যে আমি এটা তৈরি করেছি। চ্যান বলে, আমি চাই তুমি আমাকে কথা দাও, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি পিংশিয়ানের লোকেদের হয়ে প্রতিশোধ নেবে। ইউ বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেবো না। এরপর তারা বাড়িতে চলে আসে। চ্যান তার পোশাক বদল করে দিতে চাইলে শিউ বলে, এখন তুমি আর আমি পার্টনার, কেউ যখন থাকবে না তখন এগুলো কাজ তোমাকে করতে হবে না। চ্যান বলে, তুমি তো এখন আমাকে কথা দিলে না, আমি যদি তোমার কাছে না থাকি তুমি পিংশিয়ানের হয়ে প্রতিশোধ নেবে। শিউ বলে, আমি তো বললাম আমি তোমার কিছু হতে দেব না। সে বলে, না, আমি চাই তুমি আমাকে কথা দাও। শিউ এরপর তাকে কথা দিয়ে দেয়। এরপর শিউ বলে, এখন সে ধীরে ধীরে রাজদরবারে মন্ত্রীদের মধ্যে কে তার পক্ষে আছে এবং কে বিপক্ষে আছে সেগুলো বোঝার চেষ্টা করছে। চ্যানের মনে পড়ে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছে। সে বলে, অনেকদিন হয়েছে বাইরে ঘুরতে যাই না, চলো একদিন বাইরে থেকে ঘুরে আসি। এরপর তারা দুজন রাতের বেলা বাইরে আসে। চ্যান বলে, তোমার কি সন্দেহ হচ্ছে না যে গাওজি আমাদের পেছনে লোক পাঠিয়েছে? শিউ বলে, সন্দেহ আর কি আছে, গাওজি আমাদের পেছনে লোক পাঠিয়েছে, তারা আমাদের পেছনেই আছে। এরপর চ্যান একজনের সঙ্গে ধাক্কা খেয়ে শিউর কাছে চলে আসে। শিউ তার মাথায় একটা হেয়ার পিন পরিয়ে দেয়। পরে তারা দুজন মিলে ল্যান্থার্ন কিনে। শিউ সেটার উপরে ছবি আঁকছিল, তবে চ্যান আঁকতে পারছিল না। তার মনে পড়ে তার মাস্টার বলছিল, এই বিষের অ্যান্টিডোট ছাড়া তুমি বাঁচতে পারবে না। শিউ বলে, আমার আঁকা শেষ, তুমি এখন আঁকা শুরুই করনি। চ্যান বলে সে আঁকতে পারে না, তাই শিউ তাকে আঁকতে সাহায্য করে। এরপর শিউ বলছিল, আমি পেছনের লোকগুলো থেকে দূরে সরতে চাই, একটা উপায় আছে। সে এরপর চ্যানকে নিয়ে দেয় এক দৌড়। দৌড়ে দৌড়ে তারা একটা প্যাভিলিয়নের উপরে চলে আসে। শিউ চ্যানকে ওয়াইন খেতে দেয়। চ্যান খুশি হয়ে গেলে শিউ বলে, তুমি হাসলে অনেক সুন্দর লাগে, মাঝে মাঝে একটু হেসো। চ্যান বলে, ছোটবেলা থেকেই আমি ঘৃণা নিয়ে বড় হয়েছি, হাসার সময় পাইনি। আমরা যদি গাওজিকে শেষ করে ফেলি পরে তুমি কি করবে? শিউ বলে, যদি আমার ভাইয়া বেঁচে থাকে আমি তাকে খুঁজে বের করব আর সিংহাসন তাকে দিয়ে দেব। আমি এই রাজনীতি থেকে দূরে থাকতে চাই। আমার ইচ্ছা আমার ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটাবো, উৎসবের দিনে একসাথে ওয়াইন খাবো। চ্যান বুঝতে পারে শিউ তাকেই বলছে। চ্যান দেখতে পায় শিউ তার ল্যান্থার্নে চ্যানের ছবি এঁকেছে। এখানেই সিন কাট হয়ে যায়। পরদিন সকালে শিউর ঘুম ভাঙলে সে টেবিলের উপর তাদের ল্যান্থার্ন দুটো দেখতে পায়। সেখানে সে চ্যানের চিঠি পায়, যাতে লেখা ছিল, তোমার সঙ্গে ওয়াইন খাওয়ার সুযোগ হয়তো আমার হবে না, আমার হাতে আর সময় নেই, আমাকে গাওজিকে শেষ করতেই হবে। যদি আজ আমি ব্যর্থ হই তাহলে তুমি আমার হয়ে পিংশিয়ানের লোকেদের প্রতিশোধ নিও। দেখা যায় চ্যান গাওজিকে মারতে এসেছে, তবে সে তার সঙ্গে পারে না। সেখানে অনেক গার্ডেরা তাকে ঘিরে ফেলে। চ্যান অনেকজনকে মেরে ফেলে ঠিকই, তবে এরপর সে বুঝতে পারে তার হাত কাজ করছে না, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসতে চায়। সে পালিয়ে আসার সময় শিউ তাকে ধরে ফেলে, এরপর তাকে নিয়ে আসে। এদিকে গাওজি অর্ডার করে কেউ যেন প্রাসাদ থেকে বের হতে না পারে। শিউ চ্যানকে নিজের ঘরে নিয়ে এসেছিল। তখনই সে শুনতে পায় গাওজি এখানে আসছে। গাওজি এসে দেখে চ্যান শিউকে পোশাক পরিয়ে দিচ্ছে। গাওজি বলে, একটু আগে আমার উপর অ্যাটাক হয়েছিল, তাই আমি মহারাজকে দেখতে আসলাম, আপনি ঠিক আছেন কিনা? মহারাজ বলে, আমি একদম ঠিক আছি, আমি পোশাক বদল করছি তো আপনার এখানে থাকা ঠিক হচ্ছে না। তাই গাওজি চলে যায়। শিউ তখন চ্যানের হাতে বিষের দাগ দেখতে পায়। সে এই ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে তার মাস্টারই তাকে বিষ দিয়েছে। তার মাস্টার রাজ তাঁতিশালায় থাকে। এরপর শিউ চ্যানকে ঘোড়ায় করে নিয়ে যাচ্ছিল, তবে সামনে গার্ডেরা তাকে আটকে দিয়ে বলে, প্রিন্স রিজেন্ট বলেছে আজ প্রাসাদ থেকে কেউ বের হতে পারবে না। শিউ তাকে আঘাত করে বলে, এখন কি আমাকেও আটকে দেবে? গর্দানের কোনো ভয় নেই নাকি? এরপর সে চ্যানকে নিয়ে সরাসরি তাঁতি ঘরে চলে আসে। সবাই তাকে দেখে মারতে চাইলে শিউ বলে, আপনাদের মাস্টারকে ডাকুন, আপনারা আমাকে মারতে চান তাই তো, আমি চলে এসেছি। তখন শিনান আসলে শিউ বলে, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু এর বদলে চ্যানকে বাঁচিয়ে দিন। এরপর শিনান বলে, তুমি এখনো আগের মতোই আছো। শিউ বলে, মানে কি? তুমি কি আমাকে চেনো? শিনান বলে, তুমি হয়তো আমার চেহারা চিনতে পারছো না, তুমি কি আমার এই বুকের আঘাতটাও চিনতে পারছো না? শিউ তখন তার কাছে এসে বলে, ভাইয়া তুমি তুমি সত্যিই বেঁচে আছো? শিনান বলে, আমার সামনে তোমাকে এরকম নাটক করতে হবে না। শিউ বলে, আমি নাটক করছি না, আমি সত্যি তোমাকে অনেক খুঁজেছি। শিনান বলে, তুমি আসলেই মানুষকে ভালো ম্যানিপুলেট করতে পারো,
এখন মনে হচ্ছে একটা সামান্য মেয়ের ভালোবাসার কাছেও আমি হেরে গেলাম। এত বছরে পেলে পুষে বড় করা আমার বুটিটাকে তোমার কাছে পাঠিয়েছি। মাত্র 15 দিন হয়েছে, তার মধ্যে তুমি নিজের জীবন দিতে রাজি আছো তার জন্য। অথচ আমি তোমার আপন ভাই, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি কখনো? শিউ বলে, আমি তোমাকে মারতে চাইনি, আমি তখন বুঝতে পারিনি। আমরা পরেও কথা বলতে পারবো, আগে তুমি চ্যানকে বাঁচাও, ও তো তোমার শিষ্য। সিনান বলে, ও অনেক আগেই আমাকে ধোঁকা দিয়েছে। ওই দিন আমি তোমাকে মারতে লোক পাঠিয়েছি, সেখানে ও তোমাকে বাঁচিয়েছে। শিউ বলে, ও আমাকে বাঁচিয়েছে, এর বদলে আমি তোমাকে সিংহাসন দিয়ে দিচ্ছি। সিনান তার গলায় চাকু ধরে বলে, তোমাকে মেরে সিংহাসন আমি এমনি নিয়ে নিতে পারবো। শিউ বলে, আমাকে মেরে ফেললে তুমি কিছুই পাবে না, কারণ এখন সবকিছু আছে গাওজির আন্ডারে। আমাকে মেরে ফেললে সিংহাসন আর শি পরিবারের নামে থাকবে না, তাই তুমি আগে ওকে বাঁচাও। এরপর সিনান চ্যানকে একটা অ্যান্টিডোট দেয়, পরে আবার আরেকটা বিষের ওষুধ খাইয়ে দেয়। শিউ অবাক হয়ে বলে, তুমি এটা কি করলে? সিনান বলে, ও যদি আমার হাত থেকে একেবারে চলে যায় তাহলে আমি তোমাকে আটকাবো কি দিয়ে? চ্যান বলতে থাকে, মানে আপনি সত্যি আগের রাজা? আপনি আমাদের প্রতিশোধের আগুনকে কাজে লাগিয়েছেন নিজের কার্যসিদ্ধির জন্য। সিনান বলে, আমার সিংহাসন ও কেড়ে নিয়েছে, এখন আমি আবার সেটা ফিরিয়ে আনতে চাইছি, এতে দোষের কি আছে? চ্যান বলে, আপনি যদি অকর্মা না হতেন পিংশিয়ানের লোকেরা কেন বিদ্রোহ করতে যাবে? সিনান বলে, কারণ তোমরা পিংশিয়ানের লোকেরা খুব বোকা, এতদিনেও আমাকে চিনতে পারোনি। আবার তুমি সেদিন এই শিউকে বাঁচানোর জন্য নিজের লোকেদেরকেই মেরে ফেলেছ, এখন তুমি নিজেকেও বাঁচাতে পারছো না। শিউ বলে, তুমি এখন কি চাইছো? সে বলে, আমার সিংহাসন আমাকে ফিরিয়ে দাও, নয়তো এই মেয়ে বাঁচবে না। শিউ রাজি হয়ে যায়। এরপর রাস্তায় শিউ তাকে পানি খাওয়ায়। চ্যান বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি সিনান এত বছর ধরে আমাকে বোকা বানিয়েছে। সবকিছুর জন্য দায়ী গাওজি ঠিক আছে, তবে সিনান একদম নিষ্পাপ নয়। শিউ বলে, আমার ভাইয়া অনেক ভালো ছিল, আমি বিশ্বাস করতে পারছি না ক্ষমতার জন্য সেও এরকম হয়ে গেল। চ্যান বলে, তুমি যদি সিংহাসন তাকে দিয়ে দাও তাহলে কোনো লাভ হবে না, রাজ্যের মানুষ সারা জীবন কষ্ট করেই যাবে। এরপরে তারা প্রাসাদে ফিরে আসে, তবে সামনে গাওজি দাঁড়িয়েছিল। সে বলে, মহারাজ, ওই দিন আপনার উপর অ্যাটাক হলো, সেখানে কেবল আপনার এই দাসীটা বেঁচে ছিল। আবার আমার উপর অ্যাটাক হলো, আমার উপর যে অ্যাটাক করেছে তার চোখ আর এই দাসীর চোখ একই রকম। শিউ বলে, আপনার উপর যখন অ্যাটাক হয়েছে তখন চ্যান আমার পোশাক বদলাচ্ছিল। গাওজি বলে, আমি জানি আপনার দাসী এরকম করতেই পারে না, তবে তারপরও লোকেদের সন্দেহ এড়ানোর জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিতে হবে। চ্যান তখন নিচে নেমে যায়, মানে সে এতে রাজি। গাওজি তার লোকেদেরকে শিউর ঘোড়াকে মহারানীর প্যালেসে নিয়ে যেতে বলে, কারণ শিউ অনেক দিন হয়েছে মহারানীর কাছে যায়নি। এরপরের সিনে দেখা যায় চ্যানকে অনেক টর্চার করা হচ্ছিল। গাওজি বলে, এখনো স্বীকার করছো না যে তুমি আমার উপর অ্যাটাক করেছিলে? চ্যান বলে, আমি এত দুর্বল একটা মেয়ে কিভাবে আপনার উপর অ্যাটাক করব? গাওজির আরো মেজাজ খারাপ হয়ে যায়, সে তাকে আরো টর্চার করতে বলে। একজন ইউনুক বলে, আমরা তাহলে এই মেয়েটাকে মেরে ফেলছি না কেন? গাওজি বলে, তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা শিউর দুর্বলতা, তাই তাকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এদিকে মহারাজ জিংয়ের ঘরে আসে। জিং একটা খাবার দেখিয়ে বলে, এটা খাও, এটা তোমার প্রিয় খাবার। কিন্তু শিউ খায় না। জিং একটা ছবি দেখায় আর বলে, দেখো তো আমি কেমন এঁকেছি। শিউ না দেখেই বলে, ভালো। জিং বলে, তুমি যদি আমাকে ইগনোরই করবে তাহলে আমার ঘরে কেন এসেছো? শিউ সামনে চলে গেলে জিং তার পোশাক খুলতে চায়। তখন শিউ বলে, তোমার আর আমার মধ্যে ওই দিন রাতে কিছুই হয়নি, আমি তোমাকে নিজের বোনের মতো দেখি, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। জিং বলে, তুমি আমার দিকে তাকিয়ে বলো, তুমি কি কোনোদিন আমাকে ভালোবাসোনি? তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে তুমি আজকে কেন এসেছো? শিউ বলে, কারণ ওরা চ্যানকে আটকে রেখেছে। জিং বলে, আমি কি এখন একটা দাসীর চাইতেও কম দামি? শিউ বলে, দেখো তোমার কথার স্টাইল দেখো, তোমাদের সবার ব্যবহার দেখো, তোমাদের মধ্যে কারো কোনো সিনসিয়ারিটি নেই। জিং বলে, তুমি চ্যানকে মুক্ত করতে চাও তাই তো? আমি ওকে মুক্ত করব, তবে বিনিময়ে আজ রাত তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। এরপর শিউ ধীরে ধীরে নিজের পোশাক খুলে জিংয়ের কাছে আসে, তবে তার দুই চোখ পানিতে ভরে যায়। জিং বলে, ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য তুমি নিজেকে ত্যাগ করতে রাজি আছো? ঠিক আছে, তুমি চলে যাও, আমি আমার কথা রাখবো। শিউ চলে আসে। জিং তখন অনেক কাঁদে। এরপর সে চ্যানের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। চ্যান যখন চলে যাচ্ছিল তখন জিং বলে, মহারাজের বিষের অ্যান্টিডোট আমার ভাইয়ের স্টাডি রুমের ড্রয়ারে আছে। চ্যান তাকে সম্মান জানিয়ে চলে যায়। এদিকে শিউর বিষ জেগে উঠেছে, কিন্তু তারপরও সে কারাগারে আসে চ্যানকে দেখার জন্য। তখন সে সামনে চ্যানকে দেখতে পেয়ে আর কান্না আটকাতে পারে না। চ্যান তার বুকে অজ্ঞান হয়ে যায়। এদিকে গাওজি একটা চিঠি পায়, যেখানে জিন লিখেছে, ভাইয়া আমাকে খুঁজতে লোক পাঠিও না, আমি আর এভাবে থাকতে চাই না, আমি আর রানীও থাকতে চাই না।
গাওজি তার ইউনুককে এখনই রানীকে ধরে নিয়ে আসতে বলে। তখন দেখা যায় জিং প্রাসাদ থেকে বাইরে একটা বাজারে এসেছে। তবে ওই সময় কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে চ্যান ঘুমাচ্ছিল। সে ঘুম থেকে উঠলে শিউ বলে যে চ্যানের কথা মতো সে গাওজির ড্রয়ার থেকে অ্যান্টিডোট এনে খেয়েছে। এখন চ্যানের অ্যান্টিডোট তাকে জোগাড় করতে হবে। চ্যান বলে, তুমি আমার অ্যান্টিডোটের চিন্তা করো না, এখন তোমাকে ভাবতে হবে কিভাবে আমরা তাড়াতাড়ি প্রতিশোধ নেব। শিউ বলে যে এখন জিং নিখোঁজ হয়ে আছে, অর্থাৎ গাওজি এখন অনেকটাই ভয় পেয়ে থাকবে। এটাই সুযোগ, তাকে কোর্টে নিজের কিছু ক্ষমতা দেখাতে হবে। এরপর দেখা যায় রাজদরবারে শিউ আর চ্যান এসেছে। একটু পরে সেখানে মন্ত্রীরা আসে। এখানে একজন মন্ত্রী তলোয়ার নিয়ে খেলা দেখাচ্ছিল। অনেকে গল্প করছিল, হাসাহাসি করছিল, মানে সামনে যে মহারাজ আছে এটা তাদের মনে হচ্ছিল না। একটু পর সেখানে গাওজি আসে এবং অনেকগুলো রিপোর্ট দেয়। এরপর এক মন্ত্রীর কথা বলে আর বলে যে ওনাকে পুরস্কার দিতে হবে। শিউ এতে রাজি হয়। এরপর শিউ বলে রাজ্যের বিভিন্ন কাজে জেনারেল ইয়ান ভালো কাজ করছে, তাই তাকেও পুরস্কার দিতে হবে। এতে গাওজির মেজাজটা একটু খারাপ হয়, তবে সে কিছু বলে না। শিউ বলে, প্রিন্স রিজেন্ট, আমি আপনাকে খুশি হয়ে একটা তলোয়ার দিয়েছিলাম, সেটা কি ভালো কাজ করছে? গাওজি বলে, হ্যাঁ, তলোয়ারটা অনেক ভালো, আমার অনেক পছন্দ হয়েছে। শিউ বলে, কিন্তু আপনার পাশে যে খাদ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে তাকে তো আমি কখনো কোনো তলোয়ার দিইনি, তাকে তলোয়ার কে দিয়েছে? সে কি জানে না রাজ দরবারে বিনা অনুমতিতে তলোয়ার আনলে কি হয়? খাদ্যমন্ত্রী তখন শিউকে বলে, তুমি নিজেকে সত্যিকারের রাজা মনে করো না, সবাই জানে সত্যিকারের রাজার ক্ষমতা কার হাতে আছে। এই কথা বলার সাথে সাথেই গাওজি তাকে মেরে ফেলে। এরপর তলোয়ার ধরে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি লোকেদেরকে ভালো করে শিক্ষা দিতে পারিনি, তাই এই তলোয়ার আপনি ফিরিয়ে নিন। সে তলোয়ারটা ফেলে দেয়। শিউ বলে, তলোয়ার যদি আপনার পছন্দ না হয়ে থাকে সেটা বললেই তো পারতেন। সে এরপর জেনারেল ইয়ানকে বলে, জেনারেল, আজ থেকে এই তলোয়ার আপনার। জেনারেল ইয়ান সেই তলোয়ার নিয়ে নেয়। শিউ চ্যানের হাত ধরে সেখান থেকে চলে আসে। এই ঘটনায় গাওজি ভীষণ রেগে যায়। সে তার ইউনুককে বলে যে কোনো মূল্যে জিংকে খুঁজে নিয়ে আসতে। এদিকে চ্যান বলতে থাকে, তুমি আমার হাত ছেড়ে দাও, মানুষ দেখলে কি বলবে? সে বলে, আমি তো মানুষকে দেখাতেই হাত ধরেছি, সবাই জানবে তুমি আমার লোক। এরপর সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে আসে। একটু পর সে তার চোখ খুলে দেয়। দেখা যায় শিউ চ্যানের জন্য একটা নতুন পোশাক এনেছে। এরপর সে বলে, আজ আমি তোমাকে পোশাক বদল করে দেব। সে তাকে ওই জামাটা পরিয়ে দেয়। চ্যান তখন তার মায়ায় পড়ে যায় আর তাকে কিস করতে শুরু করে। এদিকে ডং শিনানকে ডেকে নিয়ে আসে, কারণ সে প্যালেস থেকে বেরিয়ে আসা একটা মেয়েকে ধরে এনেছে। শিনান মেয়েটাকে দেখেই চিনে ফেলে যে এটা তো গাওজির বোন জিং, যে কিনা বর্তমান রানী। সে বলে, তার মানে গাওজিং আমার হাতে, শিও আমার হাতে, তুমি ওর উপর ভালো করে নজর রেখো, কোনো ভুল যেন না হয়। এরপর সে চলে যায়। তবে একটু পর ডং মাতাল হয়ে জিংয়ের কাছে আসে আর সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। জিং প্রচন্ড ভয় পাচ্ছিল, সে চিৎকার দিতে চাইছিল, তবে তার মুখ তো বন্ধ ছিল। পরদিন চ্যান শিনানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, ইম্পেরিয়াল সিল গাওজিং এর হাতে আছে, গাওজিং এর হাত থেকে আমরা সেটা কিভাবে নেব তার কোনো প্ল্যান খুঁজে পাচ্ছি না। শিনান বলে, তোমাদের উপর আমার ভরসা কম, তাই আমি আরেকটা জিনিস জোগাড় করেছি। একটু পরে দেখা যায় জিংকে, যার অবস্থা খুবই খারাপ ছিল। চ্যান এই কথা শিউকে বলে যে শিনান জিংকে বন্দি করে রেখেছে। জিং অর্ধ পোশাক পরা অবস্থায় জেলখানায় বসে আছে। শিউ বলে, ভাইয়া জিনের বদলে ইম্পেরিয়াল সিল গাওজির কাছে চাইবে, এটা অনেক ভালো একটা প্ল্যান, কিন্তু আমার ভাইয়া সরল মনের মানুষ নয়, সে সিল পেয়ে গেলেও প্রতিশোধের জন্য হলেও জিংকে আটকে রাখবে। এসবের মধ্যে জিং কেন এত কষ্ট করবে, আমাদের উচিত তাকে বাঁচিয়ে আনা। তখনই চ্যানের জন্য নতুন পোশাক আসে। তারা দেখতে পায় সেখানে লেখা আছে আজ রাত 10টার দিকে গাওজিকে তিয়ানশিয়াং প্যাভিলিয়নে তার বোনের বদলে ইম্পেরিয়াল সিল নিয়ে আসতে বলবে। চ্যান তীরের মাধ্যমে এই খবর গাওজিকে দিয়ে দেয়। এরপরে দেখা যায় শিনানের সকল লোকেরা ইম্পেরিয়াল সিল আনতে চলে গেছে। তখন এরা দুজন জিংকে উদ্ধার করার জন্য তাঁতি ঘরে আসে। তখন তারা কারো পায়ের শব্দ শুনে একটা ঘরে লুকিয়ে পড়ে। দেখা যায় শিনান এসেছে আর সে এই ঘরের সামনে দাঁড়ালে চ্যান বাইরে আসে আর বলে, শুনলাম আপনার সকল লোকেরা ইম্পেরিয়াল সিল আনতে গেছে, তাই আমিও এসেছি, যদি আপনার কোনো প্রয়োজন পড়ে। শিনান তার গলায় চাকু ধরে বলে, তুমি আবার আমাকে মিথ্যা কথা বলছো। সে বলে, আমি অলরেডি আপনার বিষ নিয়ে ঘুরছি, আমি কেন আপনাকে মিথ্যা কথা বলবো? তবে আজ আপনাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, সেখানে শিউর সিক্রেট রয়েছে, আপনি গেলে চমকে যাবেন। শিনান এরপর চলে যায়। এই সুযোগে শিউ জেলখানায় আসে আর জিংকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে চ্যান শিনানকে মাঠের মাঝখানে সেই ঘরটাতে নিয়ে এসেছে, যেখানে শিনান মেমোরিয়াল ট্যাবলেটগুলো সাজিয়ে রেখেছিল। শিনান বলে, এগুলো সব নাটক, ওই আমাকে মেরেছে। চ্যান বলতে থাকে, ও যে মনে মনে কত কষ্ট পায় আপনি কি একটু ফিল করতে পারেন না?
সিনান তার মেমোরিয়াল ট্যাবলেটটা এনে আছাড় মেরে ফেলে দেয়। চেন বলে ও তখন অনেক ছোট ছিল, গাওজি ওকে যা বুঝিয়েছে ও তাই বুঝেছে। পিংশিয়াংয়ের লোকেদের কেসটাতে ও কিছুই জানতো না। আমি না আসলে ও এতদিন পর্যন্ত ভাবতো যে পিংশিয়াংয়ের লোকেরা বন্যায় মারা গেছে। সে বলে আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। এদিকে শিউ জিনকে এক জায়গায় বসিয়ে রেখে চেনের জন্য ওষুধ খুঁজতে যায়। তখন চেন সেখানে চলে আসে। সে বলে এখানে আমরা ওষুধ পাবো না, চলো আমরা জিনকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই। এদিকে সিনান তার আর শিউর ছোটবেলার কথা মনে করে। এরপর যখন সে ঘর থেকে বের হয় তখন সে বুঝতে পারে চেন চলে গেছে, অর্থাৎ চেন তাকে বোকা বানিয়ে চলে গেছে। এদিকে গাওজি লোকজন নিয়ে তার বোনকে উদ্ধার করতে আসছিল, তবে তখন শিউ জিনকে নিয়ে চলে আসে। গাওজি অবাক হয়ে বলে আপনি আমার বোনকে কোথায় পেলেন? আজ একজন আমাকে হুমকি দিয়েছিল আমার বোনের বদলে সে ইম্পেরিয়াল সিল চায়। তাহলে কি সেটা আপনি ছিলেন? শিউ বলে আমি আমার জিনিস আজ হোক বা কাল এমনিতেই নিয়ে নেব, এজন্য আমাকে কাউকে বন্দি করার প্রয়োজন নেই। গাওজি তারপরও কিছু বলতে চাইলে জিন বলে ভাইয়া ওরাই আমাকে বাঁচিয়েছে, ওদেরকে আর কিছু বলো না। গাওজি জিনকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর 2 মাস পরে সিন দেখানো হয়। দেখা যায় জিং এখন প্রেগনেন্ট। এই কথা শুনে গাওজি ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার এতদিনের মনের ইচ্ছা পূরণ হয়েছে। তবে জিং একেবারে ভেঙে পড়ে। গাওজি বলে তুমি খুশি না কেন? তোমার কি টেনশন হচ্ছে? চিন্তা করো না, আমরা তো আছি। এদিকে এরা দুজন কথা বলছিল যে ইম্পেরিয়াল সিল আনার জন্য তাদেরকে একটা প্ল্যান করতে হবে। তবে তখনই তারা শুনতে পায় মহারানী প্রেগনেন্ট। শিউ চেনকে বলে বিশ্বাস করো আমি কিছুই করিনি। তখনই গাওজি সেখানে আসে। সে বলে আপনি খুশির সংবাদ শোনেননি? আমি মামা হতে চলেছি, চলুন এখনই জিংয়ের সঙ্গে দেখা করবেন। ও একটু ভয় পেয়ে আছে। এরপর গাওজি পুরো ঘর সাজাতে বলছিল। পরে সে এদের দুজনকে বিশ্রাম করতে বলে চলে যায়। শিউ বলে তোমার ভাইয়ের সামনে আমি কিছু বলিনি, কিন্তু এই বাচ্চা কোত্থেকে আসলো? জেলখানায় কি হয়েছে আমাকে বলো। জিং কাঁদতে কাঁদতে বলে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। এদিকে চেন মনে মনে ভাবছিল জিং যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে তো গাওজি শিউকে বাঁচিয়ে রাখবে না। শিউ এক রাতও গাওজির সঙ্গে থাকিনি, তাহলে এই বাচ্চা? তখন সে কল্পনা করে সে জেলখানায় জিংকে অর্ধনগ্ন অবস্থায় দেখেছে। সে বুঝে যায় এই বাচ্চা অন্য কারো। তখন শিউ চলে আসে। চেন বলে সবাই বলছিল আজ তুমি রানীর ঘরে থাকবে। সে বলে আমি কোনোদিন ওর সাথে থাকিনি আর ভবিষ্যতেও অন্য কোনো মেয়ের সঙ্গে থাকবো না, আমি শুধু তোমাকে ভালোবাসি। চেন বলে আমি জানি এই বাচ্চা অন্য কারো। এদিকে জিংয়ের মনে একটুও শান্তি লাগছিল না। তখন সে উঠে পড়ে। অন্যদিকে অনেক মন্ত্রীরা গাওজিকে শুভেচ্ছা জানাচ্ছিল। তখনই জিং সেখানে চলে আসে আর বলে আমি তোমাকে একা কিছু বলতে চাই। গাওজি সকল মন্ত্রীদের চলে যেতে বলে। জিং এরপর বলে ভাইয়া এই বাচ্চা শিওর নয়। গাওজি উঠে এসে বলে তুমি এগুলো কি বলছো? বাচ্চা শিওর নয় তাহলে বাচ্চা কার? সে প্রচন্ড রাগ দেখাতে থাকে, এমনকি সে জিংকে মারতে চায়। জিং সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সে তাকে ধরে বলে ভালো করে বলো বাচ্চা কার? তুমি আমাকে না বললে আমি জানবো কি করে? জিং বলে আমি নিজেও জানি না। গাওজি তখন প্রচন্ড অবাক হয়ে যায়। এরপরে ইউনুক এসে শিউকে বলে গাওজি পুরো প্রাসাদ সৈনিক দিয়ে ঘেরাও করে রেখেছে। দেখা যায় গাওজি দুজন দাসীকে জিজ্ঞেস করছে 2 মাস আগে মহারাজ আর চেন কোথায় গিয়েছিল। তবে দাসীরা বলতে না চাইলে সে একজনকে মেরে ফেলে। আরেকজন দাসী তখন ভয়ে ভয়ে বলে তারা দুজন রাজ তাঁতিশালায় গিয়েছিল। গাওজি এরপর তাকেও মেরে ফেলে। শিউ বলে এসব তুমি কি করছো? নিরপরাধদের কেন মারছো? গাওজি অর্ডার দিয়ে দেয় আজ প্রাসাদ থেকে কেউ বের হতে পারবে না। এরপর গাওজি তার সকল লোকজন নিয়ে চলে যায় সেই তাঁতিশালায়। অন্যদিকে জেনারেল ইয়ান আর তার সাথে আরেকজন মন্ত্রী শিউর সঙ্গে দেখা করতে আসে। সে বলে আমি দেখলাম গাওজি অনেক লোকজন নিয়ে কোথাও যাচ্ছে, কিছু হয়েছে? একটু পরে দেখা যায় এরা দুজন ওই দুজন মন্ত্রীর পোশাক পরে বাইরে বেরিয়ে এসেছে। এরপর তারা তাঁতিশালায় আসে। এসে দেখে এখানে সব ভেঙে চুরে পড়ে আছে, চারদিকে রক্ত, তবে এখানে সিনান নেই। তারা সেখানে সিনানের তলোয়ার পায়। এদিকে জিং ডাক্তারকে বলছিল তাকে অ্যাবর্শনের ওষুধ দিতে। সে যখনই ওষুধ খেতে যায় তখন গাওজি এসে সেটা ফেলে দেয় আর জিংকে একটা থাপ্পড় মারে। সবাই চলে গেলে গাওজি বলতে থাকে তুমি জানো অনেক বছর আগে আমি শিউকে বাধ্য করেছিলাম ওর ভাইকে মারতে। আমি ওর নাম দিয়ে পিংশিয়ানে গণহত্যা চালিয়েছিলাম। এখন যদি আমি সকল ক্ষমতা শিউকে দিয়ে দিই তোমার কি মনে হয় ও আমাদেরকে ছেড়ে দেবে? আমি প্রতিশোধ ভয় পাই না, কিন্তু তুমি কি করবে? জিং বলে তার মানে তুমি বলতে চাইছো তুমি যা করছো সব আমার জন্য করছো? গাওজি বলে একমাত্র রাজবংশধর পেটে ধরলেই তোমার জায়গা কেউ নিতে পারবে না। সে বলে কিন্তু এই বাচ্চা শিউর নয়। গাওজি রেগে বলে আমি বলেছি এটা রাজবংশের, মানে রাজবংশের। এরপর সে চলে যায়। এদিকে দেখা যায় সিনান শিউর ওই ভাঙা ঘরটাতে এসেছে। এখানে এসে সে সবকিছু ভাঙচুর করে ফেলে, এমনকি সবগুলো মেমোরিয়াল ট্যাবলেটও ভেঙে ফেলে।
আর বলতে থাকে, তোমরা কত বড় মিথ্যাবাদী, আজ আমাকে মারতে গাওজিকে পাঠিয়েছিলে। একটু পর শিউ আর চেন সেখানে আসে, তবে এখান থেকে অলরেডি সিনান চলে গেছে। কিন্তু একটা জিনিস তারা নিশ্চিত হয় যে সিনান বেঁচে আছে। একটু পর শিউ বলতে থাকে, আমার ভাই যেহেতু বেঁচে আছে, তাহলে আগে আমার ভাইয়ের কাছ থেকে তোমার বিষের অ্যান্টিডোট আমাকে আনতে হবে। তখনই গাওজির ইউনুক পোশাক নিয়ে আসলে চেন অসুস্থ হওয়ার নাটক করে। শিউ বলে, তুমি আমার ঘরে চলে আসো, রাতে যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন আমি পাশে থাকলে তোমাকে দেখে রাখতে পারবো। ইউনুক এগুলো শুনে গাওজির কাছে গিয়ে বলে দেয়, আর বলে, মনে হচ্ছে চেন অনেক অসুস্থ, তাকে সুস্থ করার জন্য মহারাজ ডাক্তারের খোঁজ করছে। এদিকে দেখা যায় একজন ডাক্তার চেনকে দেখে বলে যে আমি এটা ঠিক করতে পারবো না। এরপর শিউ সারা রাজ্যে ছড়িয়ে দেয় যে তার একজন দক্ষ ডাক্তারের প্রয়োজন, তার দাসী গুরুতর অসুস্থ। একটু পর দেখা যায় সিনান ডাক্তার সেজে রাজপ্রাসাদে এসেছে। তবে ইউনুক যখন তাকে পেছন থেকে দেখে তখন সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সিনান চিকিৎসা করতে এসে হাতে চাকু নিলেই শিউ তার হাত ধরে ফেলে। চেন উঠে বলে, তার মানে আপনি সত্যিই এসেছেন। শিউ বলে, ভাইয়া বিশ্বাস করো, তোমার ঠিকানার কথা আমরা গাওজিকে বলিনি, বললে প্রথম যেদিন আমি সেখানে গিয়েছিলাম সেদিনই বলতে পারতাম। সিনান সেখানে তার তলোয়ার দেখতে পায়। এদিকে ওই ইউনুক এসে গাওজিকে বলে, আমি সিনানকে দেখেছি। গাওজি ভীষণ রেগে গেলে সে বলে, সত্যি কথা, সে আমার চোখের সামনে বড় হয়েছে, আমি তার হাঁটা দেখলেই চিনতে পারি। তখনই এরা দেখতে পায় চারদিক থেকে সৈন্যরা ঘেরাও করে ফেলেছে। সিনান বলে, এখন তুমি কি বলবে? শিউ তখন তলোয়ার নিয়ে সিনানের হাতে দিয়ে নিজের গলায় ধরে। তখনই গাওজি এসে বলে, সত্যিই দেখছি তুমি ফিরে এসেছো। তোমার কি সুন্দর চেহারা এখন রাস্তার কুকুরের মতো হয়ে গেছে। এতগুলো বছর তুমি অনেক কষ্টে কাটিয়েছ। তুমি কি এই মহারাজকে মারতে চাও? মেরে ফেলো। শিউ বলে, আপনি ওগুলো কি ধরনের কথা বলছেন? গাওজি এরপর তার লোকেদেরকে অ্যাটাক করতে বলে। তখন এরা দুই মাস্টার শিষ্য মিলে ফাইট করছিল। তলোয়ার সিনানের গায়ে লাগতে গেলে চেন সামনে চলে আসে আর সিনানকে পালিয়ে যেতে দেয়। এরপর দেখা যায় চেন অসুস্থ। শিউ তার কাছে বসে কান্না করছিল। অন্যদিকে সিনান নদীর পাড়ে এসে মনে করে কিভাবে তারা দুজনেই তাকে বাঁচিয়েছে। সে তখন বুঝতে পারে চেন আর শিউ দুজনেই চায় সে যেন বেঁচে থাকে। এদিকে শিউ হঠাৎ করে দেখতে পায় চেন বিছানায় নেই। সে সামনে তাকালে দেখতে পায় তারা চেনের বডি নিয়ে চলে যাচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, দেখা যায় এটা স্বপ্ন। তখন তার ইউনুক বলে, এক লোক আপনার জন্য নতুন পোশাক পাঠিয়েছে, বলল এই পোশাকটা নাকি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিউ পোশাক দেখে বুঝতে পারে সেখানে লেখা, অ্যান্টিডোট নিতে চাইলে আমার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করো। এরপরে শিউ সেখানে যায় আর বলে, আপাতত তুমি কিছুদিন লুকিয়ে থাকো, আমি তোমার খাবার পোশাক সব পাঠিয়ে দেব। সিনান বলে, তুমি ভেবো না তুমি এগুলো করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব। শিউ বলে, আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, তবে তুমি চেনের ওষুধটা দিয়ে দাও, ওর অবস্থা খুব খারাপ। সিনান তখন ওষুধ দিয়ে দেয় আর বলে, ওকে বলে দিও এতগুলো বছরে আমি ওকে মিথ্যা বলেছি, আমার অন্যায় হয়েছে, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। এদিকে দেখা যায় পুরো রাজ্যে সিনানের ছবিটা নিয়ে দেওয়া হয়েছে, সেটা ডং দেখতে পায়। অন্যদিকে চেনের জ্ঞান ফিরে আসে। শিউ অনেক খুশি হয়ে যায়। এরপর শিউ চেনকে পেট ভরে খাবার খাওয়াতে থাকে। সে বলে, ভাইয়া বলেছে সে তোমার সঙ্গে অন্যায় করেছে। চেন বলে, তো আমাকে কি তাকে ক্ষমা করে দিতে হবে? সে এতগুলো বছর আমাকে ধোঁকা দিয়েছে, আমি তাকে নিজের আপন মনে করেছি, কিন্তু সে আমাকে নিজের তলোয়ার, নিজের খেলার গুটি মনে করেছে। শিউ বলে, তাহলে তুমি কেন তাকে বাঁচালে? চেন বলে, কারণ সে তোমার কাছে গুরুত্বপূর্ণ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। শিউ তখন তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় এরা তিনজন একসাথে দেখা করতে এসেছে। শিউ সবার জন্য একটা করে জেড নিয়ে এসেছে। পরে সে বলে, চলো এবার আমরা প্রাসাদে যাব। তারা অবাক হয়ে গেলে শিউ বলে, সবচাইতে বিপজ্জনক জায়গা হলো সবচাইতে নিরাপদ জায়গা। এখন সবাই মনে করে ভাইয়া আমাকে ঘৃণা করে, তাই ভাইয়াকে আমি আমার প্রাসাদে এনে রাখবো, এটা কেউ আন্দাজও করতে পারবে না। এরপরে এরা সবাই আলোচনা করছিল যে এখন তাদের প্রথম কাজ হলো ইম্পেরিয়াল সিল গাওজির কাছ থেকে নিয়ে আসা। তাই তারা লুকিয়ে দেখে গাওজি সিল কোথায় রাখে। এরপরে তারা আলমারি খুলে দেখতে পায় এখানে মোট 4টা সিল রয়েছে, তবে এদের মধ্যে কেবল একটাই আসল, তাই কোনটা আসল তারা বুঝতে পারছে না। তখন তারা দেখতে পায় গাওজি সেই ঘরে আসছে এবং তারা বুঝতে পারে গাওজি আসল সিল সবসময় নিজের সাথেই রাখে, অর্থাৎ সিল নিতে হলে তার শরীর থেকে খুলে নিতে হবে। এরপর গাওজি যখন পোশাক বদল করছিল তখন শিউ সেখানে আসে। সে বলে, আমার আপনার কাছে কিছু জানার আছে। সে তাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে থাকে। ওই সময় সিনান গাওজির দাসীটাকে অজ্ঞান করে নিয়ে যায় আর তার বদলে চেনকে গাওজির পোশাক বদল করে দিতে বলে। ওই ফাঁকে সে আসল সিল নিয়ে নকল সিল ঝুলিয়ে দেয়।
শিউ কথা শেষ করে চলে আসে। গাওজি দেখতে পায় তার সিল রয়েছে, তাই তার আর কোনো সন্দেহ হয় না। আর এদিকে এরা আসল সিল পেয়ে যায়। এরপরে শিউ নতুন একটা আদেশনামা লেখে আর তার ভাই এবং চ্যানের হাত নিয়ে একসাথে সেটার উপর সিল দেয়। পরদিন কয়েকজন জেনারেলের সামনে সেই আদেশনামা পড়ে শোনানো হয়, যারা যারা এখন থেকে মহারাজের আদেশে কাজ করবে, এবং সকল আর্মি ক্যাম্পগুলো মহারাজের দখলে চলে আসে। এই খবর ইউনুক গাওজিকে দেয় যে সকল ক্যাম্পগুলোর জেনারেল চেঞ্জ হয়ে গেছে। গাওজি বলে ইম্পেরিয়াল আদেশ ছাড়া এটা কিভাবে সম্ভব। তখন সে সিল বের করে দেখে তার সিলে একটা ফাটল রয়েছে, অর্থাৎ এটা নকল। সে তখনই প্রাসাদে আসলে দেখতে পায় আসল সিল শিউর কাছে রয়েছে। শিউ বলে, আমি আমার জিনিস নিজের কাছে এনেছি, এতে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার ভয়ের কিছু নেই, সবকিছু ঠিক আছে। গাওজির ভীষণ রাগ হচ্ছিল। এরপর দেখা যায় এরা তিনজন মিলে ড্রিঙ্ক করছিল, কারণ এখন সবকিছু মোটামুটি কন্ট্রোলে আছে। শিউ বলে, ভাইয়া কয়দিন পর না হয় সিংহাসন আমি তোমাকে দিয়ে দেব। সিনান বলে, না, তার কোনো প্রয়োজন নেই, আমার চাইতে তুমি অনেক ভালো রাজা, রাজা হিসেবে তুমি অনেক ভালো কাজ করতে পারবে। এরপর সে ড্রিঙ্ক আনতে চলে যায়। ড্রিঙ্ক নিয়ে ফেরার সময় সে দেখতে পায় কিছু লোকেরা ডংকে ধরে নিয়ে এসেছে। সে তখন তাদের পিছু করে। ডং বলতে থাকে, আমি প্রিন্স রিজেন্টের সঙ্গে কথা বলতে চাই, আমি তার বোনকে কিডন্যাপ করেছিলাম, নিজের ইচ্ছায় নয়, সিনান আমাকে অর্ডার করেছিল। তখনই ইউনুক সিনানকে দেখে ফেলে। এদিকে এরা বলছিল সিনান এখনো কেন ফিরছে না, তাই তারা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সিনান ডংকে মেরে ফেলতে চাইছিল, তবে তখন গাওজি সেখানে আসে। সে বলে, একটা সাধারণ দাসকে মারার জন্য এরকম উঠে পড়ে লেগেছ কেন? এই লোক কে হয় তোমার? সিনান হেসে বলে, কে হয়? তার তো তোমাকে ভাইয়া বলে ডাকা উচিত। গাওজি নিজেকে শান্ত করে বলে, মনে হচ্ছে সে তোমার কোনো সিক্রেট জানে। একটু পর দেখা যায় গাওজি লোকজন নিয়ে শিউ আর চ্যানের কাছে এসেছে। সে বলে, মহারাজ, আমি আপনাকে একটা ছোট্ট উপহার দিতে এসেছি। তখন দেখা যায় এটা ছিল সেই জেট যেটা শিউ তার ভাইকে দিয়েছিল। গাওজি এখানে চ্যানকে বন্দি করতে বলে। চ্যানকে বন্দি করে সিনানের কাছে আনা হয়। তখনই গাওজি আসে আর ডংকে সেখানে ডাকে। ওই সময় শিউ সেখানে আসে। ডং বলে, এই মেয়েটা আমাদেরই ট্রেনিং করা একটা অ্যাসাসিন, যে মহারাজকে মারতে তার দাসী সেজে এসেছিল। গাওজি বলে, তার মানে মহারাজের দাসী আসলে একজন অ্যাসাসিন? তাহলে তো তাকে এখনই মেরে ফেলা উচিত। শিউ বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার ভাইকে বেঁধে রেখেছো, তুমি ভুলে গেছো সেও একজন রাজা ছিল? গাওজি বলে, মহারাজ আপনি ভুলে গেছেন, আপনি নিজের হাতে আপনার ভাইকে মেরেছেন, তাহলে এটা আপনার ভাই কি করে হয়? আপনার বয়স এখনো কম, আপনি মানুষ চিনতে পারেন না, তাই ইম্পেরিয়াল সিল আপনি আমাকে দিয়ে দিন। আগামীকাল দুপুরে ইম্পেরিয়াল গার্ডেনে আপনি আমাকে সিল দিয়ে দেবেন। এই বলে সে চলে যায় আর এদের দুজনকেও নিয়ে যাওয়া হয়। ঘরে এসে শিউ জেনারেল ইয়ানকে বলে সকল জেনারেল আর আর্মিদের নিয়ে প্রস্তুত থাকতে। এরপর পরদিন দুপুরে শিউ গার্ডেনে যেতে চাইলে ইউনুক বলে, মহারাজ আপনাকে একা যেতে হবে। শিউ আসলে দেখতে পায় গাওজি এদের দুজনকে বন্দি করে রেখেছে। গাওজি বলে, মহারাজ সিল আমাকে দিয়ে দিন। শিউর হাতে এখন কোনো উপায় ছিল না, তাই সে সিল তাকে দিয়ে দেয়। গাওজি তখন হেসে বলে, মহারাজ এদের দুজনকে তো আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারবেন না, যে কোনো একজনকে নিতে পারবেন। এদের মধ্যে একজন আপনাকে মারার প্ল্যান করেছে আর একজন আপনাকে মারতে চলে এসেছে। এবার আপনি বলুন আপনি কাকে মারবেন, যে প্ল্যান করেছে তাকে নাকি যে চলে এসেছে তাকে? সে ছোটবেলার মতো আবারও তার হাতে তীর তুলে দেয়। শিউ ভীষণ ভয় পাচ্ছিল, কারণ সে এদের দুজনের কাউকেই হারাতে চায় না। তখন সিনান দড়ি ছিঁড়ে চলে আসে আর গাওজির গায়ে তীর ছুঁড়তে চাইলে গাওজির সৈনিকরা তার বুকেই তীর নিক্ষেপ করে। গাওজির লোকেরা চ্যানকে নিয়ে চলে যায়। শিউ ভীষণ ভেঙে পড়ে। তার ভাই বলে, তুমি ভালোভাবে থেকো। এরপর সে মারা যায়। এদিকে জিং একটা তলোয়ার নিয়ে জেলখানায় চলে আসে ডংকে মারতে, তবে তখন গাওজি তাকে আটকায়। জিং বলে, তুমি আমাকে আটকাচ্ছ? তুমি জানো ও আমার সঙ্গে কি করেছে? তার ভাই বলে, আমি জানি, কিন্তু আরেকটু সহ্য করো, আমাদের আরেকটা কাজ বাকি আছে। জিং তার ভাইয়ের ব্যবহার বিশ্বাসই করতে পারছিল না। সে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাজপ্রাসাদ সাজানো হচ্ছে, কারণ আজ এখানে একটা অনুষ্ঠান রয়েছে। একটু পর দেখা যায় সবাই তৈরি হয়ে রাজদরবারে চলে এসেছে। গাওজি বলে, আজ অনেক খুশির একটা দিন, রাজবংশধর আসতে চলেছে, সেই উপলক্ষে আমরা সবাই সেলিব্রেশন করছি। এদিকে দেখা যায় ইউনুক চ্যানকে ধরে নিয়ে এসেছে আর কয়েকজন অ্যাসাসিনকে বলে, আজকের কাজ যদি তোমরা ঠিক করে করতে পারো তাহলে তোমাদের জীবনে আর কোনো চিন্তা করতে হবে না। তারা সবাই বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কাজ ঠিক মতো করব। একটু পর দেখা যায় মহারাজের দিকে একটা তীর যায়। গাওজি চিৎকার করে বলতে থাকে, কার এত বড় সাহস হলো এমন একটা দিনে মহারাজের উপর আক্রমণ করার?
ওই আক্রমণকারীকে এখনই ধরো। তার এই নাটক শিউ আর জিং দুজনেই তাকিয়ে তাকিয়ে দেখছিল। একটু পর ইউনুক এসে বলে, আমরা আক্রমণকারীকে ধরে ফেলেছি। তখন দুজনকে নিয়ে আসা হয়। গাওজি বলে, এদের মুখ খোলো, আমি দেখতে চাই এরা কারা। তখন তাদের দুজনের মুখ খোলা হয়। গাওজি চেনকে দেখে বলে, আরে তুমি তো মহারাজের দাসী, তার মানে তুমি একটা অ্যাসাসিন। ডং বলে, হ্যাঁ, ও একটা অ্যাসাসিন, ওকে আমরা ট্রেনিং দিয়েছি, ও মহারাজকে মারার জন্যই দাসী সেজে এসেছিল। এরপর সে ইউনুকের দিকে তাকিয়ে বলে, আপনি যা বলতে বলেছিলেন আমি ঠিক মতো বলেছি তো? ইউনুক কি করবে বুঝতে না পেরে তাকে মেরে ফেলে। চেন বলে, আপনার অভিনয় খুবই কাঁচা। গাওজি বলে, তোমার মতো একটা অ্যাসাসিন কি ধরনের কথা বলছো? সে অর্ডার দেয় চেনকে মেরে ফেলার জন্য। তখন শিউ বলে, আমার অনুমতি ছাড়া আমি দেখি কে ওর গায়ে হাত দেয়। তখন জিং বলে, আমার আপনাদের কিছু বলার আছে, আমার পেটের বাচ্চা মহারাজের নয়। গাওজি বলে, তুমি এসব কি বলছো? জিং তার কাছে এসে বলে, ভাইয়া এসব বন্ধ করো, আমি আর এসব চাই না, চলো আমরা সাধারণভাবে বাঁচি, এখনো সময় আছে। গাওজি বলে, আমি এই সব কিছু তোমার জন্যই করছি, আর তুমি কি বলছো? মহারানীর শরীর ভালো নেই, তাকে ঘরে নিয়ে যাও। দাসীরা তখন টেনে তাকে ঘরে নিয়ে যেতে থাকে। তখনই অনেকগুলো অ্যাসাসিন চলে আসে শিউকে মারতে। ওই সময় চেন একাই এদের সবাইকে মেরে ফেলে। তখন জেনারেল ইয়ান রাজ সেনাদের নিয়ে সেখানে চলে আসে আর বলে গাওজিকে গ্রেপ্তার করতে। গাওজি বলে, কেন, আমি কি করেছি? আমি সবসময় রাজ্যের ভালো চেয়েছি, রাজ্যের ভালো করার জন্য আমি যদি পিঁপড়াদের মেরে থাকি তাতে কোনো অন্যায় নেই। সে শিউকে মারতে গেলে চেন তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর বলে, তুমি যে পিঁপড়াদের মারো তারা কারো ভাই, কারো বাবা মা। আজ তোমাকে মেরে আমি আমার বাবা মা পিংশিয়াংয়ের লোকেদের প্রতিশোধ নিচ্ছি। শিউ বলে, তুমি একটা রাজদ্রোহী, রাজ্যের সকল মন্ত্রীদের তুমি ম্যানুপুলেট করে কাজ করেছো, আমার ভাইকে মেরেছো, আমাকে দিনের পর দিন ব্যবহার করেছো, তোমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। গাওজি বলে, অসম্ভব, আমি সারা জীবন ভালো কাজ করেছি, সেগুলো ইতিহাসের খাতায় লেখা আছে। শিউ এরপর ইতিহাস মন্ত্রীকে পড়তে বলে। সে বলে, আজ গাওজি নিজেই অ্যাসাসিন ডেকে এনে মহারাজের উপর হামলা করেছে। এরপর আগে থেকে বন্দি করে রাখা মহারাজের দাসীকে হামলাকারী সাজিয়ে তাকে মারার জন্য নিয়ে এসেছে। এমনকি মহারানী অন্য কারো বাচ্চার জন্ম দিতে চলেছে, সেটাও গাওজি মহারাজের নামে চালাতে চেয়েছে। এই সব কিছু সে নিজের জন্য করেছে। গাওজি আবার শিউকে মারতে চাইলে চেন এবার তাকে আঘাত করে একেবারে শেষ করে ফেলে। শিউ জেনারেল ইয়ানকে অর্ডার দেয় গাওজির একটা লোক যেন বেঁচে না থাকে। এরপর সে চেনের হাত থেকে তলোয়ারটা ফেলে দেয় আর বলে, অবশেষে সবকিছু শেষ হলো। অন্যদিকে এক দাসী দৌড়ে জিংয়ের কাছে আসে আর বলে, প্রিন্স রিজেন্ট মারা গেছে। জিং এটা সহ্য করতে পারে না, সে অজ্ঞান হয়ে যায় আর দেখা যায় তার শরীর থেকে ব্লাড গড়িয়ে পড়ছে। এরপর কয়েকদিন পরে সিন দেখানো হয়, চেন আর শিউ টেম্পলে এসেছে জিংয়ের সঙ্গে দেখা করতে। তারা তাকে প্যালেসে ফিরে যেতে বলে, তবে জিং বলে সে বাকি জীবন এখানেই কাটিয়ে দেবে আর তার ভাইয়ের হয়ে ক্ষমা চাইতে থাকবে। এরপরে শিউর ইউনুক বলে সে ওই ভাঙা ঘরটাকে আবার আগের মতো সাজিয়ে দিয়েছে। দেখা যায় সেখানে আবার সকল মেমোরিয়াল ট্যাবলেটগুলো সাজানো হয়েছে। শিউ বলছিল, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি অবশ্যই একটা ভালো রাজা হয়ে দেখাবো। এরপরে তারা দুজন আবার সেই প্যাভিলিয়নের উপরে আসে। এখানে তারা আবারও ড্রিঙ্ক করছিল। চেন বলে, তোমার কি কাজ নেই? সে বলে, মহারানী, আমি মাত্র আপনাকে নিয়ে একদিনের জন্য বের হয়েছি, এতে আপনাকে এত চিন্তা করতে হবে না। চেন বলে, কে বলেছে আমি তোমার মহারানী? আমি তোমার রানী হতে চাই না। শিউ বলে, না হতে চাইলেও হতে হবে, তুমি মহারাজের আদেশ অমান্য করতে পারবে না। চেন বলে, রানী ডাক আমার পছন্দ না। সে বলে, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমার একমাত্র স্ত্রী, রানীর দায়িত্ব কিন্তু তোমাকে নিতেই হবে। এরপরে সেখানে ফায়ার ওয়ার্কস জ্বলতে থাকলে শিউ চেনকে কিস করতে থাকে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।